ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? যেই পিবিএন এবং যেই এমএসসিএন এর রেজাল্ট গতকাল আউট হয়েছে এবং বেশ কিছু আউটস্ট্যান্ডিং রেজাল্ট আমরা পেয়েছি আমার ক্লাস থেকে এবং মক টেস্টের গ্রুপ থেকে। তোমাদের সাথে সেই সমস্ত রেজাল্ট আমি শেয়ার করব এবং আগামীকাল থেকে আমাদের কাউন্সেলিং শুরু হতে চলেছে। তো সেই কাউন্সেলিং এর জন্য তোমরা কি কি করবে, কিভাবে কাউন্সেলিং এর ফর্ম ফিল আপ করবে এবং কিভাবে আগামী প্রসিডিওর্স রয়েছে, ডকুমেন্টস কি কি রেডি করতে হবে, সেই রিলেটেড ইনফরমেশন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি কি রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ জুয়েল অফ জুয়েলস, আমাদের দুটো ব্যাচ থেকে পোস্ট বেসিকের গ্রুপ থেকে মৈত্রী সরকার 3rd র্যাঙ্ক করেছে জিএমআর 3 এবং এমএসসির ব্যাচ থেকে দেবরিতা দাস 7th র্যাঙ্ক করেছে জিএমআর 7। তো কংগ্রাচুলেশনস বোথ অফ ইউ, and you people make me proud and make my nursing পাঠশালা proud. Thank you very much. শুধু তাই নয়, আরো অনেক স্টুডেন্টস রয়েছে যারা মক টেস্টের গ্রুপ থেকে এবং আমার ক্লাসের গ্রুপ থেকে ভালো ভালো রেজাল্ট করেছে। আমরা র্যাঙ্ক 5, 16, 18, 25, 30, 32 এরা সমস্ত পোস্ট বেসিক এবং এমএসসি দুটো থেকেই জয়েন্টলি রয়েছে এবং আরো অনেক রেজাল্ট রয়েছে যেগুলো আমি এখানে শেয়ার করতে পারিনি। মোটামুটি 100 এবং 150, 200 এর মধ্যে রেজাল্টগুলো আমি এখানটায় শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করেছি এবং টেলিগ্রামেও শেয়ার করেছি। তোমরা দেখতে পারো যে কিরকম ভাবে স্টুডেন্টরা পড়াশোনা করেছে এবং কত ভালো তারা রেজাল্ট করেছে। অ্যাকচুয়ালি উই আর প্রাউড অফ দেম। সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করার পর তারা এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। এবং যারা পরিশ্রম করার পরেও ভালো ফল করতে পারোনি তাদের জন্য একটা কথা আমি বলবো, সমস্ত কিছুতেই সাফল্য এবং ব্যর্থতা থাকে। তো ব্যর্থতা হয়ে গেল মানে সেখান থেকে আমি আর কিছু করতে পারবো না বা আমার দ্বারা হবে না, এই মানসিকতা বা এই ধারণাটা একদমই মাথার মধ্যে আনবে না। চেষ্টা করলে সবাই করতে পারে এবং সবার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে ভালো রেজাল্ট করার, ভালো র্যাঙ্ক করার। তাই যারা এই বছর ভালো করে পড়াশোনা করতে পারোনি বা পড়াশোনা করেও ভালো রেজাল্ট করোনি, তারা যদি এরকম ভাবে ভাবো যে আগামী দিনে আর পরীক্ষা দেবো না, আগামী দিনে আর পড়াশোনা করবো না, তোমরা একদমই সেরকম করো না। একটুখানি সময় নাও, একটুখানি মনকে সান্ত্বনা দাও, বোঝাও এবং দেখো যে কোথায় কোথায় তুমি গ্যাপ দিয়েছো বা কোথায় কোথায় তোমার ঘাটতি থেকেছে, যেই কারণে তোমার এই রেজাল্টটা হলো না তোমার আশানুরূপ। এবং সবাইকে আমি বলবো যে আবার মন দিয়ে পড়াশোনা শুরু করো। কয়েক মাস পরেই আমাদের আবার এক্সাম রয়েছে এবং তোমরা আগামীবার নিশ্চয়ই পারবে। তো এই তোমাদেরকে আমার বলার যে তোমরা আবার চেষ্টা করো এবং নেক্সট টাইম তোমরা নিশ্চয়ই পারবে। তো পড়াশোনা শুরু করে দিও তাড়াতাড়ি। এরপর বলি যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কাউন্সেলিং। তো এখানে দেখো আমি নোটিশটা তুলে দিয়েছি, এটা কাউন্সিলিং অফ জেইপিবিএন 2025। পাবলিকেশন অফ রেজাল্ট হয়েছে 12 তারিখ, গতকাল ছিল। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং স্টার্টস, এটা 14 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 17 তারিখ অবধি চলবে। তাহলে আগামীকাল থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের জন্য যে পেমেন্ট 500 রুপিস পেমেন্ট করতে হয় সেটাও তোমরা আগামীকালই করবে প্রথমেই এবং তারপরে চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাচ্ছে। চয়েস ফিলিং কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলবো। চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, এটা 17 তারিখে কমপ্লিট। অর্থাৎ তুমি 14 থেকে 17 অব্দি টাইম পাচ্ছ, তুমি তোমার চয়েসগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজানোর জন্য সময় পাচ্ছ, কিন্তু 17 তারিখের মধ্যে তোমাকে সেটাকে লক করতে হবে বা সেভ করতে হবে। আদারওয়াইজ তুমি যদি সেভ না করো তাহলে কিন্তু ওটা আউট হয়ে যাবে বা ওটা তোমার মানে জমা পড়বে না, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ তুমি যে চয়েস ফিলিং করলে সেই অনুযায়ী তুমি কোথায় কলেজ অ্যালটমেন্ট পেলে বা কোথায় তুমি সিট পেলে সেটা তুমি জানতে পারবে 19 নভেম্বর। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ তুমি কলেজ পেয়েছো এবং সেই কলেজে তুমি অ্যাডমিশন যখন হতে যাচ্ছ বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাচ্ছ সেখানে তোমাকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে, যেটা তোমার থাকবে 1000। এখানে তোমাকে 1000 পেমেন্ট করতে হবে এবং এখানটা তোমাকে 500 পেমেন্ট করতে হবে। তো এই সিট অ্যাকসেপ্টেন্সের ফি তুমি পেমেন্ট করবে এবং পেমেন্ট করে রিপোর্টিং টু ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। তোমার যদি মনে হয় যে আমার এই যে কলেজটা আমি পেয়েছি আমার ফার্স্ট চয়েসই পেয়েছি এবং এখানেই আমি পড়বো, তাহলে তুমি সেখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন নেবে। ইফ আপগ্রেডেশন চয়েস নো অর অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস, যদি তোমার আপগ্রেডেশন থাকে তাহলে তুমি আপগ্রেডের জন্য ফিল আপ করে আসতে পারো। আর যদি তুমি আপগ্রেডেশন না করতে চাও, ওখানেই পড়তে চাও, তাহলে তোমাকে নো করতে হবে বা অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস, অর্থাৎ তুমি যে ফার্স্ট চয়েস দিয়েছিলে সেই ফার্স্ট চয়েসেই তোমার অ্যালটমেন্ট হয়ে গেছে, তাহলে তো সেখানে কোনো আপগ্রেডেশনের গল্প নেই, তাহলে ওখানেই তোমাকে অ্যাডমিশন হতে হবে, তাহলে সেক্ষেত্রেও তোমার আপগ্রেডেশন হওয়া পসিবল নয় বা আপগ্রেডেশন হবে না। তো এই কাজটা তোমাকে করতে হবে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, বুঝলে? নেক্সট রয়েছে সেকেন্ড রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তাহলে 22 তারিখের মধ্যে কিন্তু আমার অ্যাডমিশন প্রথম হাফে কমপ্লিট হয়ে গেল। এরপরে যারা প্রথমবার কাউন্সিলিং এর পরে কলেজে অ্যাডমিশন নিলে না, যাদের অ্যাডমিশন হলো না বা যাদের অ্যাডমিশন ডিউ রয়ে গেল, যারা আপগ্রেডেশন করে এলে
তোমরা আবার সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট পাবে 24 তারিখে, অর্থাৎ দুদিন পর। এবং সেইবারে এই যে লাস্ট মানে সেকেন্ড টাইমে তুমি যে রেজাল্টটা পেলে সেখানটায় তোমাকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং তোমার যদি মনে হয় যে না এই কলেজে আমি পড়বো না, আমি এখানে অ্যাডমিশন নিতে চাই না, তাহলে কিন্তু তুমি আর সেকেন্ড টাইম মানে থার্ড টাইম তুমি কিন্তু আর কোনো কলেজ অ্যালটমেন্ট পাবে না। তাহলে এটাই তোমার জন্য লাস্ট চয়েস, এবং এখানে তুমি যেই কলেজ পাবে তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ আবার পরের বছর পরীক্ষা দিয়ে পছন্দ মতো কলেজে ভর্তি হতে হবে। বুঝতে পারলে? তাহলে সেকেন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট 24 তারিখে আসার পরে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, যারা ফ্রেশ মানে নতুন যারা পেলো, আগের বার পায়নি এবারে প্রথম পেলো, তাদের জন্য 1000 টাকা পেমেন্ট। যাদের প্রথমবার হয়েছিল তাদেরকে আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। তোমরা রিপোর্টিং করবে ইনস্টিটিউটে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। তাহলে তুমি সেই সেকেন্ড অ্যালটমেন্টের জায়গায় যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে এবং সেখানে অ্যাডমিশন নেবে। তার জন্য তোমার সময় থাকছে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। তাহলে নভেম্বরের লাস্টের মধ্যে সমস্ত ভর্তি হওয়ার প্রসিডিওর কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের টাইম শিডিউল, এবং এখানে বলা রয়েছে দ্য শিডিউল মে বি চেঞ্জড অর অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। এরকম কোনো সার্কামস্ট্যান্সেস না আসুক এটাই আমরা চাই, এবং এই 27 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাক সেটাই আমরা চাই। অনেক দিন ধরে তোমরা ওয়েট করে রয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য, পড়াশোনা শুরু করার জন্য। তো এই ছিল আমাদের নোটিফিকেশন। এরপর চলো দেখি ডিটেল নোটিফিকেশনে আমাদের জন্য কি কি রুলস রেগুলেশনস রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন ফর ই কাউন্সিলিং প্রকাশ পেয়েছে, আজকেই বেরিয়েছে 13 তারিখে। তো এখানে যেটা বলছে যে WBJEEBর আন্ডারে যে এক্সামিনেশন হয়েছিল সেই এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করেছিল এবং যাদের র্যাঙ্ক কার্ড এসেছে শুধুমাত্র তারাই, মানে যাদের জিএমআর র্যাঙ্ক এসেছে শুধুমাত্র তারাই এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। যারা পরীক্ষা দেয়নি বা যাদের জিএমআর আসেনি তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তাহলে জিএমআর এর র্যাঙ্ক আসা মানেই তুমি কাউন্সিলিং এর জন্য এলিজিবল হলে। ক্লিয়ার? এরপর দেখো এখানে কিছু বেসিক রুলস রয়েছে। তো এখানে কি কি রুলসের কথা বলা হয়েছে দেখো। প্রথমে বলেছে অল অ্যাসপেক্টস অফ দ্য কাউন্সিলিং উইল বি ইন সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি। তাহলে কোনো রকম কাউন্সিলিং কিন্তু অফলাইনে হচ্ছে না, পুরোটাই অনলাইন বেসিসে হচ্ছে। এবং অনলাইনে তোমরা যা তোমার সামনে ডেস্কটপে বা কম্পিউটারে তুমি যেরকম ভাবে চয়েস ফিলিং করছো সেই রকম ভাবেই কিন্তু তোমার টোটাল কাউন্সিলিংটা হবে, এবং সেই রকম ভাবেই তুমি তোমার সমস্ত কলেজ পাবে। ঠিক আছে? The counseling will be for admission in the institutes and courses as per the uploaded seat matrix. সিট ম্যাট্রিক্স আমরা এখনো পর্যন্ত পাইনি। সিট ম্যাট্রিক্স বলতে বোঝায় যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে এবং সেই সিটগুলোর মধ্যে আনরিজার্ভ কতগুলো, ওবিসির জন্য কতগুলো রয়েছে, ওবিসি এবিসি, এবং তারপরে তোমার এসসি এসটি পিডাব্লিউডি এগুলোর জন্য প্রত্যেকের আন্ডারে কতগুলো করে সিট রয়েছে প্রত্যেকটা কলেজে, সেটার আমরা পুরো একটা ফরম্যাট পেয়ে যাই এই সিট ম্যাট্রিক্সের মধ্যে, যেটা আমাদের কাউন্সিলিং এর আগেই মানে আজকালের মধ্যে প্রকাশ পেয়ে যাওয়া উচিত। তা না হলে তোমরা কলেজে ফর্ম মানে ওই যে চয়েস ফিলিংটা করতে পারবে না। তো আশা করা যাচ্ছে যে কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে। নেক্সট বলা হয়েছে এনি ক্যান্ডিডেট সিকিউরিং আ র্যাঙ্ক জিএমআর ইন জেইপিবি ইন 2025 ক্যান রেজিস্টার। তাহলে বললাম আমি যাদের জিএমআর র্যাঙ্ক এসছে তারা সবাই এখানে রেজিস্টার করতে পারবে। দেয়ার উইল বি 2 রাউন্ডস অফ কাউন্সিলিং, নেমলি রাউন্ড 1 এন্ড রাউন্ড 2। এখানে দুটো রাউন্ডে কাউন্সিলিং হবে, রাউন্ড 1 এবং রাউন্ড 2। রেজিস্ট্রেশন ইজ অ্যালাউড ওয়ান্স অ্যাট দ্য বিগিনিং অফ ফার্স্ট রাউন্ড। তাহলে রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাকে একদম প্রথমেই করতে হবে, অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে, তোমাকে কালকেই করে নিতে হবে, ওটার জন্য তুমি ওয়েট করতে পারবে না, মানে নেক্সট টাইম করবো এরকম হবে না, তোমাকে প্রথমেই করে নিতে হবে। রেজিস্ট্রেশন ফি ফর কাউন্সিলিং ইজ 500, তাহলে 500 টাকা তোমাকে দিতে হচ্ছে। এরপর রেজিস্ট্রেশনে কি বলছে দেখো, রেজিস্ট্রেশনের সময় ক্যান্ডিডেটদেরকে ইনফরমেশনগুলো যেগুলো আমরা ফর্ম ফিল আপের সময় পেয়েছিলাম, সেই ফর্ম ফিল আপে যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলোই কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশনের সময় শো করবে। এরপর যেখানে ধরো ক্যান্ডিডেটসরা তাদের মায়ের বা বাবার নাম দিতে পারেনি বা দিতে কোনোভাবে অমিট করে গেছে এবং সেখানে চলে এসছে, তাদেরকে কিন্তু এই জায়গাতেও যখন তুমি রেজিস্ট্রেশন করবে সেখানেও এনএ লিখতে হবে। বুঝতে পারলে? মানে ধরো তুমি ফর্ম ফিল আপের সময় তোমার মা বাবার নাম দিতে ভুলে গেছো, তাতে এনে চলে এসছে, এবার তোমার মনে হচ্ছে যে না না এবারে তো আমার অপশন আছে দেওয়া, তাহলে আমি এবার দিয়ে দিই, এটা কিন্তু করবে না। এখানে স্পষ্ট বলা রয়েছে দিস ক্যান্ডিডেট উইল রাইট এনএ ইন প্লেসেস অফ ফাদার্স নেম or mother's name, and while writing father's name or mother's name by the candidate during registration, a cursive message would appear as if you omitted father's or mother's name during application for examination, write NA here. বুঝতে পারলে? মানে প্রথমবার যখন অ্যাপ্লিকেশন তুমি ফিল আপ করেছিলে, তুমি যদি সেখানটায় ফাদার বা মাদারের নাম অমিট করে থাকো তাহলে এখানে তোমাকে এনএ লিখতে হবে। বোঝা গেল? এরপরে দেখো ক্যান্ডিডেটদেরকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে যদি কোনো কারণে রিফান্ড করতে হয়। মানে অনেক সময় হয় না যে একবার পেমেন্ট করেছি কিন্তু ওয়েবসাইটে শো করছে না, যে তুমি আবার সেকেন্ড টাইম পেমেন্ট করে ফেললে, তাহলে সেই যে তুমি পেমেন্ট করলে সেটা রিটার্ন কিভাবে আসবে তার জন্য এখানে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তোমাকে দিতে হবে। এরপর বলছে ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ অর হার অ্যাপ্লিকেশন নাম্বার অর রোল নাম্বার ফর JPBN 2025 অ্যান্ড প্রোভাইড ফলোইং একাডেমিক ইনফরমেশন। একাডেমিক ইনফরমেশন কিছু কিছু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। কি কি রয়েছে এখানে? পাসিং স্টেটাস, অর্থাৎ তুমি পাস করেছো কিনা,
ফুল মার্কস কত ছিল এবং সেখানে তুমি কত নাম্বার পেয়েছো, তাহলে এগুলো তোমাকে দিতে হচ্ছে। নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ তোমার এমপ্লয়মেন্টটা কিরকম, তুমি কি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইএসআই এর এমপ্লয়ি, সেটা তোমাকে দিতে হবে। ইফ প্রেজেন্ট এমপ্লয়ার ইজ ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে তুমি যদি এমপ্লয়ার হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে একটা লেটার অফ পারমিশন বা টিআর যেটাকে আমরা বলি, সেটা ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তাহলে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, তখন যদি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হও, তোমাকে একটা টিআর লেটার নিয়ে আসতে হবে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্রম ডেট টু 20/9/2025, তাহলে 20/9/2025 অব্দি যার যা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে তোমাকে লিখে একটা ফরম্যাট রেডি করে আনতে হবে, বা সেটা তোমাকে একটা ডকুমেন্ট তোমার হসপিটাল থেকে নিয়ে আসতে হবে। তারপর বলেছে এগুলো তোমার হচ্ছে, এখানে যে বলা ছিল যে কিছু ফলোইং ইনফরমেশন দিতে হবে, তার মধ্যে এই ইনফরমেশন 1, 2, 3, 4 এই 4টে ইনফরমেশন হলো। এরপরে লাস্ট অপশনে বলেছে চয়েস ভ্যালিডেশন অ্যান্ড অ্যালটমেন্ট ইজ টু বি ডান বেসড অন দ্য অ্যাবভ ইনপুটস গিভেন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাপ্লাইং দ্য অ্যালগোরিদম গিভেন ইন দ্য অ্যাটাচড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাপিং। এখানে বলা রয়েছে তুমি যে চয়েসগুলো দিলে সেগুলোর ভ্যালিডেশন, মানে সেগুলোকে ভ্যালিডেট করা হবে, এবং তার অ্যালটমেন্টগুলো যে মানে কলেজের যে অ্যালটমেন্টগুলো হবে সেগুলো এই যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো তার উপরে বেস করে দেওয়া হবে। মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই যে তোমাকে এখানে টিআর দিতে বলেছে বা তোমার মার্কস কিরকম রয়েছে সেগুলোর উপরে বেস করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে তারপরে তোমাকে এই যে অ্যালটমেন্ট যেটা সেই অ্যালটমেন্টটা দেওয়া হবে। তাহলে এই অপশনগুলো সমস্তগুলো বোঝা গেল, এখানে যা যা বলেছে রেজিস্ট্রেশন বা এই সমস্ত ফর্ম ফিল আপের ব্যাপারটা, রেজিস্ট্রেশনের ব্যাপারটা। এরপরে চলে এসো চয়েস ফিলিং। চয়েস ফিলিং এর ক্ষেত্রে কি বলেছে, ডিউরিং রেজিস্ট্রেশন once academic scores are given and registration fee paid, the candidate can view all choices of institutes and courses available to him or her according to his or her eligibility criteria based on the inputs provided by him or her। তাহলে এখানে বলছে যে রেজিস্ট্রেশন যখন তুমি করে ফেলবে এবং যখন তুমি তোমার স্কোর মার্কস এই সমস্তগুলো সাবমিট করে দেবে, তারপরে তোমার কাছে সমস্ত অ্যাভেলেবেল চয়েস ইনস্টিটিউট সমস্ত কিছু শো করবে। তো এখানটায় তুমি যত রকমের যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজগুলো তোমাকে এখানে শো করবে। পোস্ট বেসিকের ক্ষেত্রে সাবজেক্ট চয়েস করার কোনো ব্যাপার নেই, তাহলে এখানে শুধুমাত্র কলেজ চয়েস করতে হবে। তাহলে কলেজ চয়েসের জন্য তোমার যে অপশনসগুলো তোমার পছন্দ, তো সেই অপশনসগুলো তোমাকে এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই তুমি সেই সমস্ত চয়েস ফিলিং এর অপশনগুলো দেখতে হবে। এরপর বলা রয়েছে আফটার সিলেক্টিং ইনস্টিটিউট অর কোর্সেস দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজ অর হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ অর হার প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি ওয়াইজ তোমাকে সাজাতে হবে এবং সেই প্রায়োরিটি দেখে কিন্তু তোমাকে অ্যালটমেন্ট করা হবে। তাহলে এবার কথা হচ্ছে যে এই অ্যালটমেন্ট তো হবে এই প্রায়োরিটি ওয়াইজ, তাহলে এই প্রায়োরিটিটাকে আমি কিভাবে সাজাবো। এবারে দেখো এখানে বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে তোমাকে। ধরো তোমার র্যাঙ্ক অনেকটা দূরে রয়েছে, আমি ধরে নিচ্ছি 1000-এর পরে তোমার র্যাঙ্ক রয়েছে এবং তুমি জানো যে তোমার হয়তো কোনো অ্যালটমেন্ট হবে না, বা হলেও হয়তো তুমি পড়তে যেতে পারবে না, কিন্তু আমি একবার এক্সপিরিয়েন্সের জন্য বা কিরকম কি হয় দেখার জন্য আমি একটু বসছি, ঠিক আছে। ধরে নাও এরকম একটা কেস রয়েছে বা আরো বেশি র্যাঙ্ক হয়েছে এরকম। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে সমস্ত কলেজগুলো দিয়ে দিতে হবে। এখানে অনলাইন কাউন্সিলিং এ যেটা হয়, খুব মন দিয়ে শোনো। ধরো তুমি ফার্স্ট অ্যালটমেন্টে এই নর্থ বেঙ্গলের কোনো একটা কলেজ পেলে, তাহলে তুমি যেই কলেজে অ্যালটমেন্ট পাবে সেখানে কিন্তু তোমাকে যেতে হবে, এটাও তুমি মাথায় রেখো। ধরো তুমি নর্থ বেঙ্গল দিয়ে দিলে এবং জানো যে আমি পড়তে যাব না, তাহলে নর্থ বেঙ্গল এরিয়া আমার কিছু করতে হবে না, এটাও কিন্তু ভাববে না, এখানেও একটুখানি সমস্যা রয়েছে। ফার্স্ট অ্যালটমেন্টে যেই কলেজে তোমার মানে তোমার সিট অ্যালটমেন্ট হবে সেখানে কিন্তু তোমাকে যেতে হবে এবং সেখান থেকে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, এবং এই যে আপগ্রেডেশনের ফর্ম সেখান থেকেই তোমাকে ফিল আপ করে আসতে হবে, তবে যে তোমার কিন্তু আপগ্রেডেশন হবে। ফার্স্ট অ্যালটমেন্টের পরে তুমি যদি সেই কলেজে রিপোর্টিং না করো, তোমার কিন্তু ওই যে অ্যালটমেন্টটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে খুব মন দিয়ে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় বসে বসে তুমি ভেবো, ঠিক আছে, যে যদি তোমার মনে হয় যে আমি আমার লোকেশন থেকে এই জায়গাতে আমি যেতেই পারবো না, যদি অ্যালটমেন্ট না আসে না আসুক কিন্তু আমি যেতে পারবো না, তাহলে কিন্তু তুমি ওই জায়গাটা ওই অপশনটা তুমি বাদই দিয়ে দিও, ঠিক আছে। এখানে আরো একটা জিনিস রয়েছে, এই জায়গাটায় দেখো একদম প্রথমে এইখানটা ছিল, এখানে ছিল এই যে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি ফ্রেশ অ্যালোটিস। এই যে ফ্রেশ অ্যালোটিস বলেছে, এখানে আমি যেটা বুঝছি ফ্রেশ অ্যালোটিস বলতে বোঝানো হচ্ছে যে যেই সমস্ত ক্যান্ডিডেটসরা ফার্স্ট অ্যালটমেন্টে কোনো কলেজ পায়নি তারা কিন্তু সেকেন্ড অ্যালটমেন্টে কলেজ পেতে পারে। গত বছর অব্দি বোধহয় এরকম ছিল যে ফার্স্ট অ্যালটমেন্টে কলেজ না পেলে, বা আগে অন্যান্য যে সমস্ত কাউন্সিলিং গুলো হয় সেখানে এরকম থাকে যে যদি ফার্স্ট অ্যালটমেন্টে কোনো কলেজ না আসে তাহলে সেকেন্ড অ্যালটমেন্টে আসার সম্ভাবনা খুবই কম থাকে বা আসে না। তো সেই অনুযায়ী আমি বলছিলাম, কিন্তু এখানে এই যে ফ্রেশ অ্যালোটিস রয়েছে এটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে যদি প্রথমটায় অ্যালটমেন্ট নাও হয় তাহলে সেকেন্ডটাতে অ্যালটমেন্ট হতে পারে এবং সেখানটাতে তুমি যেতে পারো।
তাহলে এই জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যদি ওই কলেজে রিপোর্টিং করতে না পারবো, মানে পারবোই না, কোনোভাবেই পারবো না, যে হয়তো আমি বাইরে আছি বা এমন জায়গায় চলে গেছি যেখান থেকে কোনোভাবেই আমার ট্রাভেল করা পসিবল নয়, তাহলে তুমি সেই সমস্ত অপশন গুলো কিন্তু দিও না। বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে চয়েস ফিলিং এর সময়। এরপরে আমরা কোথায় ছিলাম? এখানে। তাহলে চয়েস ফিলিং এর ব্যাপারটা বুঝতে পারলে। পোস্ট বেসিকের জন্য এর থেকে বেশি কিছু ঝামেলা নেই, শুধুমাত্র যেহেতু আমরা কলেজটাই চুজ করছি, এমএসসির জন্য সাবজেক্ট এবং কলেজ দুটোই রয়েছে, সেটা আমি তোমাদেরকে অন্য একটা সেপারেট ভিডিওতে বোঝাবো। ঠিক আছে? এরপর দেখো চয়েস ফিলিং এর পরে রয়েছে চয়েস লকিং। চয়েস লকিং বলতে কি বোঝানো হচ্ছে? চয়েস লকিং মানে যে প্রথমে বললাম যে শুধুমাত্র তুমি চয়েস গুলো হয়তো 1 2 3 4 5 6 করে তুমি সাজিয়ে নিয়েছো 20টা, কিন্তু তুমি লাস্টে সেভ করোনি, তাই না? তো যদি সেভ না করো তাহলে কিন্তু তোমার এই লক চয়েস গুলো মানে ওগুলো লক হবে না। ঠিক আছে? তাহলে ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেট, যে ডেটটা দেওয়া হচ্ছে তার মধ্যে। ক্যান অলসো টেক আ প্রিন্ট আউট অফ হিজ অর হার লক চয়েসেস। একটা প্রিন্ট আউটও এই লক চয়েস গুলো তোমাকে নিয়ে নিতে হবে। যদি ক্যান্ডিডেট এই লক চয়েস করতে ভুলে যায় এই ডেটের মধ্যে, তাহলে কিন্তু লাস্ট সেভ চয়েস মানে লাস্ট যে তুমি চয়েস গুলো রেখেছিলে সেটাকেই ফাইনাল বলে ধরে নেওয়া হবে এবং অটোমেটিক্যালি লক হয়ে যাবে। বুঝেছো? আর যদি তুমি পুরোপুরি সেভ করতে ভুলে যাও, প্রথম থেকে শেষ অবধি কখনোই তুমি সেভ করোনি, তাহলে কিন্তু কোনো রকমের অ্যালটমেন্ট তুমি সেখানটায় পাবে না। তাহলে এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যালটমেন্ট মানে পাওয়ার জন্য আমাকে চয়েস গুলো শুধুমাত্র ফিল আপ করলেই হবে না, সেখানে কিন্তু দিতে হবে যে আমি এটাকে লক করলাম বা সেভ করলাম। ঠিক আছে? নেক্সট, রাউন্ড ওয়ান অ্যালটমেন্ট। রাউন্ড ওয়ান অ্যালটমেন্ট হচ্ছে ইফ দ্য র্যাঙ্ক এন্ড ভ্যাকেন্সি পারমিট রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্যান বি অ্যালোটেড ইউর সিটস অনলি। মানে এখানে বলা হচ্ছে যে ধরো 1 থেকে 50 এইরকম একটা আমি র্যাঙ্ক ধরছি, 1 থেকে 50-এর মধ্যে হয়তো 10 জন রয়েছে যাদের রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। ধরো ওবিসিতে র্যাঙ্ক রয়েছে 2 বা এসসিতে র্যাঙ্ক রয়েছে 5, হ্যাঁ, তাও তাদের জিএমআরটা হয়তো 50-এর মধ্যেই আসছে। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটসদেরকে কিন্তু ওই এসসি এসটি বা ওবিসির যে সিটগুলো রিজার্ভ রয়েছে সেগুলো দেওয়া হবে না, সেগুলো আনরিজার্ভের মধ্যেই আসবে। বোঝা গেল? তারপরে মানে ধরো এইরকম ভাবে আনরিজার্ভ যতটা অব্দি সিট রয়েছে সেগুলো ফুলফিল হয়ে যাওয়ার পর থেকে যেই এসসি এসটি ওবিসির যে রিজার্ভেশনস গুলো রয়েছে সেই রিজার্ভেশনস গুলোতে যাদের র্যাঙ্ক রয়েছে তারা সেই সমস্ত সিটগুলো পাবে। বোঝা গেল? তাহলে আমি যেটা বোঝাতে চাইছি যে ধরো এইটুকু বক্সের মধ্যে তোমার আনরিজার্ভ রয়েছে, এই বক্সের মধ্যে আনরিজার্ভ গুলো ততক্ষণ পর্যন্ত ঢুকবে যতক্ষণ অব্দি এখানে জায়গা রয়েছে। এই সিটগুলো সমস্ত ফিল আপ হবে এবং এগুলো ফিল আপ হওয়ার পরে এখানে একটা এসির বক্স রয়েছে, তারপর এখানটা এসসি গুলো বসবে, তারপর এখানে এসটিরা বসবে, তারপর এখানে ওবিসি এবিসি, এরকম ভাবে এগুলো আমরা ফিল আপ করবো। আমরা কিন্তু এখানে ধরো এই 2 3 4 5 করলাম, তারপরে হয়তো একটা ওবিসি র্যাঙ্ক আছে তাহলে ওবিসির ঘরে ওকে বসিয়ে দিলাম, এরকম ভাবে হবে না। ক্লিয়ার? তাহলে আমাকে কিন্তু প্রথমে এই যে টোটাল যে সমস্ত সিটগুলো রয়েছে আনরিজার্ভড সেগুলোতে প্রথমে সবাই পাবে, তারপরে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে সেই সিটগুলো অ্যালটমেন্ট হবে। তো এক্ষেত্রে বুঝতেই পারছো ভীষণই ট্রিকি ব্যাপার এবং তুমি কোনোভাবেই আন্দাজ করতে পারবে না যে ঠিক কতটা হচ্ছে যে আমি করতে পারছি বা কতটা জায়গাতে আমি এই মানে আমার র্যাঙ্কটা কোথায় যেতে পারে বা আমার রিজার্ভে মানে আমি আদৌ হচ্ছে যে কলেজগুলো পাবো কিনা বা কতটা সিট রয়েছে তুমি কোনোভাবে কিন্তু হিসেব করতে পারবে না বাড়িতে বসে। বোঝা গেল? এরপর বলা রয়েছে অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড অন আ প্রি শিডিউল ডেট। তাহলে যেরকম শিডিউল ডেট রয়েছে সেখানেই অ্যালটমেন্ট আসবে। ক্যান্ডিডেটদেরকে লগ ইন করতে হবে অ্যালটমেন্ট দেখার জন্য এবং অ্যালটমেন্ট স্ট্যাটাস শো করবে ইনস্টিটিউটের নাম এবং কোর্স যেটার জন্য সে অ্যালটমেন্ট হয়েছে। তাহলে যেই পিবিএন এবং তোমার কলেজের নাম এটা তুমি অ্যালটমেন্টে গিয়ে দেখতে পাবে। ক্যান্ডিডেটদেরকে একটা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে 1000 রুপিস এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। যদি পেমেন্ট না হয় তাহলে কিন্তু মানে পেমেন্ট যদি না হয় তাহলে কিন্তু এই অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে এবং তারপরে ফার্দার তার আর কোনো অ্যালটমেন্ট হবে না। তাহলে ডাউনলোড করার পরে অ্যালটমেন্ট লেটার ক্যান্ডিডেটদেরকে রিপোর্ট করতে হবে অ্যালোটেড ইনস্টিটিউটে উইথ অ্যালটমেন্ট লেটার এবং অন্য সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। যা যা ডকুমেন্টস এখানে পরবর্তী জায়গায় রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে সেগুলো বলছি। তাহলে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে ওই কলেজে গিয়ে রিপোর্টিং করতে হবে। যদি তুমি রিপোর্টিং করতে না পারো, ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে পারো, তাহলে কিন্তু কারেন্ট অ্যালটমেন্ট যেটা রয়েছে ওটা ক্যান্সেল হয়ে যাবে। কারেন্ট অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীকালে তার আর কিন্তু অন্য কোনো সিট অ্যালটমেন্ট হবে না। বুঝতে পারছো জিনিসটা কতটা ভাইটাল? তাহলে যেই কলেজ তোমার অ্যালটমেন্ট হবে সেখানে তোমাকে যেতে হবে, এটা মাথায় রেখে তুমি কিন্তু অ্যালটমেন্টের মানে চয়েস ফিলিংটা করবে। ঠিক আছে? এরপর চলে এসো ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগছে এখানে প্রথমে বলছে যে অ্যালটমেন্ট যেটা দেওয়া হবে সেটা ক্যান্ডিডেট যে সমস্ত ইনপুটস গুলো দেবে তার উপরে বেশ করে নেওয়া হবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমাকে দেখে নিতে হবে যে এই যে আমি যেগুলো ফিল আপ করছি সেগুলো আমার ডকুমেন্টের সাথে ম্যাচ করছে কিনা। তাহলে তার জন্য ক্যান্ডিডেটদেরকে পার্সোনালি ইনস্টিটিউটে যেতে হবে এবং তার জন্য যে ডেট দেওয়া আছে টাইম দেওয়া রয়েছে তার মধ্যেই যেতে হবে। তার সাথে সাথে তোমাকে প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে অ্যালটমেন্ট লেটারের।
সমস্ত একাডেমিক্স নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টস নিতে হবে উইথ ফিজিক্যাল ভেরিফিকেশন। ঠিক আছে, মানে তুমি নিজে প্রেজেন্ট থাকবে, তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমার গার্জেনকে পাঠিয়ে দিলে এটা করলে হবে না, ক্যান্ডিডেটদেরকেই কিন্তু যেতে হবে, এবং ক্যান্ডিডেটের সাথে গার্জেন না থাকলেও চলবে, কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই প্রয়োজন। অল ডকুমেন্টস মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন দ্য ডেট অফ ভেরিফিকেশন, মানে যে সমস্ত ডকুমেন্টস গুলো তুমি নিয়ে যাচ্ছ সেগুলো যেন সমস্ত ভ্যালিড থাকে। মানে ধরো এই যে অ্যাডমিট কার্ড, মার্কশিট, এগুলোর তো কোনো ভ্যালিডিটি হয় না, কিন্তু যে ধরো ডমিসাইল সার্টিফিকেট সেগুলো 6 মান্থের ভ্যালিডিটি থাকে, তাহলে এইরকম জিনিসগুলো তোমাকে ভ্যালিড দেখে তারপর নিয়ে যেতে হবে। এরপর বলছে ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন। মানে তোমাকে একবার কলেজে ফোন করে জেনে নিতে হবে যে তাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস বা কোনো স্পেশাল কিছু প্রয়োজন আছে কিনা, যাতে তার হচ্ছে যে মানে প্রয়োজন আছে কিনা। ধরো তুমি অনেকটা দূর ট্রাভেল করে গেলে দিয়ে বলছে যে আমার এটা প্রয়োজন, তাহলে তুমি আগেই তাদের ওয়েবসাইটে বা তাদেরকে ফোন করে তুমি জেনে নাও যে তোমার টোটাল কি কি ডকুমেন্টস লাগতে চলেছে বা কি কি তার লাগবে। ঠিক আছে, কোনো কোনো কলেজে কিছু স্পেশাল স্পেশাল ডকুমেন্টস চেয়ে পাঠায়, মানে চাইতে পারে, তো সেই জন্য কলেজে একবার কথা বলে নেওয়াটা বেটার হয়। এখানে আরো একটা কথা বলা রয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল এন্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ। তাহলে অরিজিনালটাও নিতে হবে এবং প্রত্যেকটার 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড কপি নিতে হবে, এবং সেফ সাইড থাকার জন্য 1 কপির জায়গায় তোমরা 2টো করে সেট রেডি করে রেখো। ঠিক আছে, 2টো করে সেট তোমরা রেডি করে রাখবে এবং তার সাথে একটা তোমার অরিজিনালের যে বাঞ্চ, ঠিক আছে 3টে বাঞ্চ করবে, একটাতে অরিজিনাল থাকবে, একটাতে তোমার, আর 2টোতে তোমার জেরক্স কপি থাকবে। তার মধ্যে একটা সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, একটা এমনি সাজিয়ে রাখবে যদি কোনো প্রয়োজনে লাগে। ঠিক আছে, এরপর দেখে নাও কি কি ডকুমেন্টস লাগবে। সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। তাহলে এটা তোমার যে ডকুমেন্ট তুমি সাজাচ্ছ তার একদম প্রথমে থাকবে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। অ্যালটমেন্ট লেটারটা তোমাকে ডাউনলোড করতে হবে অনলাইনে, ওটা তোমাকে প্রথমে দিতে হবে। তারপরে তুমি দেবে র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কার্ড যেটা এসছে সেটাকে তুমি প্রিন্ট আউট করে তোমার র্যাঙ্ক কার্ডটা সেকেন্ড জায়গাতে দেবে। তারপরে 3 নম্বরে কি দেবে, ক্লাস 10th অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ভেরিফিকেশনের জন্য ক্লাস 10-এর বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা তোমাকে নিতে হবে। 10th-এর অ্যাডমিট কার্ডটাই মনে হয় বেটার হয়, বার্থ সার্টিফিকেট খুঁজে পাওয়া মুশকিল, তো সেক্ষেত্রে 10th-এর অ্যাডমিট কার্ডটা একদম ভ্যালিড প্রুফ ফর বার্থ মানে জন্ম তারিখের জন্য, তো ওটা তোমরা নিয়ে নিতে পারো। তারপর রয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কশিট ফর অল সেমিস্টার্স অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। তাহলে যারা অনেকদিন আগে তাদের 4টে সেমিস্টার হতো, যদি তোমরা বিএসসি হও, মানে না তোমরা তো পোস্ট বেসিক, তাহলে তোমাদের 3টে ইয়ারে 3টে এবং আরেকটা যেটা তোমার হাফ থাকে এটা বাদ যায় প্রবাবলি। তো সেক্ষেত্রে তোমার যে টোটাল যা মার্কশিট, এবং এখন তো আবার সেমিস্টার ওয়াইজ হচ্ছে, তাহলে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট তোমাকে নিতে হবে, প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট তোমাকে এখানটায় কালেক্ট করতে হবে একসাথে। সমস্ত ক্যান্ডিডেটদেরকে নার্সিং সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ তোমার কোর্স কমপ্লিশনের পরে তোমার যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্টিফিকেট এসেছিল আইএনসি তরফ থেকে, তো সেই সার্টিফিকেটটা তোমাকে অরিজিনাল নিতে হবে এবং তার জেরক্স কপি নিতে হবে। এরপর 6 নম্বরটা রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, তাহলে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য এই কলামটা নয়, তোমরা 1 থেকে 5 অব্দি রেডি করবে। এখানে বলেছে লেটার অফ পারমিশন বা টিআর লেটার যেটা বললাম, আর একটা বললাম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কত ডেট অব্দি হবে সেটাও মেনশন করেছি, সেই ডেট অব্দি তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে তোমার হসপিটাল থেকে, এবং তোমার পারমিশন লেটার বা টিআর লেটার সেটা তোমাকে WBH মানে গভর্নমেন্টের তরফ থেকে যেই লেটার সেখান থেকে তোমাকে টিআরটা কালেক্ট করতে হবে। 7 নম্বর কলাম রয়েছে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের জন্য, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেট। তাহলে তোমাদের জন্য কি কি রয়েছে দেখো, রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 5.0, 7.0, 8.0 and 9.0 অফ দ্য ইনফরমেশন বুলেটিন। তাহলে ইনফরমেশন বুলেটিন যেটা দেওয়া ছিল সেই ওয়াইজ যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা তোমাদের লাগবে। ক্যান্ডিডেটস হ্যাভিং ওবিসি সার্টিফিকেট যাদের NCL issued before 31st of December 2009 should have them রিভ্যালিডেটেড ফ্রম দ্য ইস্যুইং অথরিটি। তাহলে যাদের এই 31st ডিসেম্বর 2009-এর আগের ওবিসি সার্টিফিকেট রয়েছে NCL এর, তোমাদেরকে আবার একটা ওই সার্টিফিকেটকে রিভ্যালিডেট করে নতুন সার্টিফিকেট নিতে হবে, ওটাকে রিভ্যালিডেট করাতে হবে, এবং ওবিসি এ নাকি ওবিসি বি ক্যাটাগরি সেটাও ক্লিয়ারলি যেন সেখানে মেনশন থাকে। বুঝতে পারলে? তাহলে 31st of December 2009-এর আগে যাদের সার্টিফিকেট রয়েছে তোমাদের জন্য ওই সার্টিফিকেটকে আবার রিভ্যালিডেট করাতে হবে, এবং তার সাথে সাথে ওবিসি এ NCL নাকি ওবিসি বি NCL সেটা যেন অবশ্যই ক্লিয়ারলি মেনশন থাকে। NCL বা নন ক্রিমিনাল ইয়ার সার্টিফিকেট হ্যাজ টু বি অন অর আফটার 1st April 2025 বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। তাহলে NCL এর যে সার্টিফিকেট সেটা তোমাকে ইস্যু করতে হবে 1st April 2025 বা তারপরে। তাহলে 1st April 2025-এর পরে তোমাকে এই NCL সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, এর আগের হলে হবে না। এটা তাহলে তোমরা যারা এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমরা এটাকে একটু ভালো করে মেনশন মানে একটু ভালো করে নজর করে দেখে নিও যে এই ডকুমেন্টসগুলো সবগুলো তোমার কাছে আছে কিনা, এবং সেগুলো পরপর সাজিয়ে নিও।
এরপর রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেটস। তাহলে পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার সেকশনস 5.0 and 10.0 অফ ইনফরমেশন বুলেটিন। পিডব্লিউডি স্ট্যাটাস মাস্ট বি ভেরিফাইড বাই IPGMER SSKM হসপিটাল। তাহলে এই যে ক্যাটাগরি সার্টিফিকেট গুলো মানে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে, পিডব্লিউডি স্ট্যাটাস ভেরিফিকেশন করতে হবে SSKM হসপিটাল থেকে। আর একটা রয়েছে অল ক্যান্ডিডেটস। তাহলে 9 নম্বরটা রয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। এখানে বলছে যে মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য সেম মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডিউরিং অ্যাপ্লিকেশন টু রিসিভ ওটিপি অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন। তাহলে যদি তোমাকে অ্যাডমিশন নিতে হয় তাহলে তার জন্য তোমার কাছে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা তোমার যেই মোবাইল নাম্বারে আসবে সেই মোবাইল নাম্বারটা যেন অবশ্যই তোমার কাছে প্রেজেন্ট থাকে। তাহলে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যেগুলো রয়েছে আরেকবার দেখে নাও। অপশন 1 রয়েছে সবার জন্য, অপশন বি রয়েছে সবার জন্য, অপশন 3, অপশন 4, অপশন 5, এই 5টা এবং এখানে অপশন 9 যেটা অল ক্যান্ডিডেটস। তাহলে তোমরা কি কি সাজাবে? প্রথমে সিট অ্যালটমেন্ট লেটার, তারপরে র্যাঙ্ক কার্ড, তারপরে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে 10th এর অ্যাডমিট কার্ড, সমস্ত সেমিস্টারের মার্কশিট নেবে, নার্সিং এর সার্টিফিকেট নেবে এবং মোবাইল নাম্বার যেটা যেই ফোনে রয়েছে সেটা নেবে। এবং যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তোমাদের জন্য পারমিশন লেটার বা টিআর লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে। যাদের কাস্ট রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং NCL সার্টিফিকেট নিতে হবে। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে SSKM হসপিটালে গিয়ে ভ্যালিডেশন করিয়ে আসতে হবে। তো এই ছিল মোটামুটি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয় এবং তুমি যা যা ডকুমেন্টস দিয়েছো সেগুলো যদি সাকসেসফুলি প্রুভ হয়ে যায় যেগুলো ঠিক আছে, তাহলে তুমি সেখান থেকে একটা আপগ্রেডেশন করতে পাবে। মানে ভেরিফিকেশন সাকসেসফুল হলে তবেই তুমি সেখানটা একটা আপগ্রেডেশন চয়েস পাবে, ইয়েস অর নো। আর যদি তুমি প্রথম চয়েসটা মানে তোমার যে প্রথম চয়েস রয়েছে ফার্স্ট চয়েস, সেখানে যদি তুমি তোমার অ্যালটমেন্ট পেয়ে যাও ডকুমেন্ট সময়, তাহলে কিন্তু তোমাকে নো আপগ্রেডেশন হবে সেখানে এবং তোমাকে সেখানেই অ্যাডমিশন ফর্মালিটি কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ ধরো তুমি ফার্স্ট যে চয়েস দিয়েছিলে সেখানে তুমি SSKM হসপিটাল দিয়েছিলে, তো তোমার SSKM হসপিটালেই অ্যালটমেন্ট হয়েছে, তাহলে তোমাকে তো SSKM অ্যাডমিশন হতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো আপগ্রেডেশন করাতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো, অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট কমপ্লিট অ্যাডমিশন ফর্মালিটিস হি অর শি উইল বি ডিবারেড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড। তাহলে তুমি যদি এই SSKM এ অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তুমি আর কোনো ফার্দার কলেজ অ্যালটমেন্ট পাবে না এবং তোমার সিট অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? যদি তোমার অ্যালটমেন্ট হয় তোমার সেকেন্ড বা তারপরে চয়েসগুলোতে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তুমি নো আপগ্রেডেশন ফিল আপ করতে পারো বা তুমি হচ্ছে যে নো আপগ্রেডেশন করে অ্যাডমিশন করতে পারো। আর যদি তুমি নো আপগ্রেডেশন না করতে চাও তাহলে তুমি হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো, মানে আপগ্রেড করে তুমি সেকেন্ড অ্যালটমেন্টের জন্য ওয়েট করতে পারো। যদি তুমি আপগ্রেড করতে চাও তাহলে আপগ্রেডেশনে ফর্ম ফিল আপ করে পরবর্তী অ্যালটমেন্টের জন্য ওয়েট করতে পারো। এখানে বলেছে ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড আ সিট অফ হিজ অর হার সেকেন্ড অর লেটার চয়েস, অর্থাৎ সেকেন্ড বা তার পরবর্তী চয়েসে যদি তোমার অ্যালটমেন্ট হয় এবং সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়ে যাওয়ার পরে তুমি ইয়েস আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করলে এবং প্রথম রাউন্ডে অ্যাডমিশন নিলে না, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে। সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করো বা নো আপগ্রেডেশন, মানে ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন কোনোটাই না করো, তাহলে আমি ধরে নেব যে তুমি অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড নও এবং তোমার সিট অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। বুঝলে? মানে তোমাকে হয় অ্যাডমিশন নিতে হবে, না হয় তোমাকে নো আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করে আসতে হবে, যে কোনো একটা করতে হবে। অর্থাৎ শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করে বাড়ি চলে এলাম করলে হবে না, তোমাকে ইদার সেখানে অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ তোমাকে আপগ্রেড করবো বলে বাড়ি আসতে হবে, আপগ্রেডেশনের ফর্ম নিয়ে বাড়ি আসতে হবে। Present allotment may be cancelled if it is found that candidate is not eligible for the present allotment due to his or her actual academic score, category certificates, or such candidate will be automatically considered in next round with their reserved academic score or category. যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো কিছু ঠিকঠাক মতো শো করতে পারছো না বা কোনো ধরো এই একাডেমিক স্কোর হয়তো চেঞ্জ হচ্ছে বা তোমার ক্যাটাগরি সার্টিফিকেটটা ঠিকঠাক নেই, তাহলে এই সমস্ত ক্যান্ডিডেট ক্ষেত্রে তোমার সেকেন্ড অ্যালটমেন্টের জন্য অটোমেটিক্যালি তোমার রিজার্ভ হয়ে যাবে এবং তুমি আবার সেকেন্ড অ্যালটমেন্টে তোমার জন্য ওয়েট করতে হবে। তাহলে এটা গেল তোমার ফার্স্ট রাউন্ড। এরপর রাউন্ড 2, তাহলে প্রথম রাউন্ডে যারা অ্যাডমিশন নিয়ে নিলে তোমাদের জন্য সেকেন্ড রাউন্ডের প্রয়োজন নেই এবং যারা শুধুমাত্র আপগ্রেডেশন করে এলে বা প্রথম রাউন্ডে কোনো কলেজ পাওনি তাদের জন্য রাউন্ড 2। রাউন্ড 2 এর ক্ষেত্রে কাদের জন্য রয়েছে? যারা অ্যালটমেন্ট 1-এ কোনো কিছু পাওনি এবং যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছো এবং ইয়েস আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করেছো। আর একটা কাদের জন্য রয়েছে? যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছো কিন্তু রাউন্ড 1 ক্যান্সেল হয়ে গেছে কোনো ভ্যালিড রিজনের জন্য, তবেই তুমি করতে পারবে। শুধুমাত্র একাডেমিক এলিজিবিলিটি বাদ দিয়ে অন্য কোনো রিজন, যেমন এখানে একটা রয়েছে যে এখানে একটা ছিল না যে অ্যাকচুয়াল একাডেমিক স্কোর বা ক্যাটাগরি সার্টিফিকেট, আবার এখানে বলেছে যে কমপ্লিটেড
document verification বা allotment in round 1 cancel due to various valid reason other than academic eligibility। তাহলে academic eligibility ছাড়া অন্য কোনো রিজন যদি থেকে থাকে যার জন্য অ্যালটমেন্ট মানে প্রথমটায় তুমি অ্যাডমিশন নিতে পারোনি, তাহলে তোমার জন্যই কিন্তু সেকেন্ড অ্যালটমেন্টটা এলিজিবল হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। বোঝা গেল? এরপর বলেছে অ্যালটমেন্ট যেটা হবে সেটা প্রিশিডিউল ডেট যেরকম রয়েছে সেই ওয়াইজই হবে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেওয়া হবে, সেই আইডি দিয়ে তোমাকে তোমার অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। এবং এই ইউনিক অ্যালটমেন্ট আইডি তুমি অন্য কারোর সাথে শেয়ার করবে না, শুধুমাত্র অ্যালটেড ইনস্টিটিউটে অ্যালটমেন্ট অফিসার যে আছে তার সাথে তুমি এই আইডিটা শেয়ার করবে। It is essential to note that if the seat is upgraded, an earlier allotment will be cancelled and the seat will be allotted to other deserving candidates as per merit। তুমি যদি ফার্স্ট যে অ্যালটমেন্ট হয়েছিল সেই অ্যালটমেন্টে তুমি কলেজটা নাওনি এবং সেই অ্যালটেড সিটটা কিন্তু অন্য ডিজার্ভিং ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হবে, এবং as such the candidate cannot reverse the upgradation, that is if he or she cannot claim his or her earlier allotment back। মানে ধরো তুমি ফার্স্ট অ্যালটমেন্টে যে কলেজটা পেয়েছিলে সেটা তোমার পছন্দ হয়নি, তুমি সেকেন্ড অ্যালটমেন্টের জন্য ওয়েট করছো, সেকেন্ড অ্যালটমেন্টে তোমার যে কলেজটা তোমাকে দেওয়া হয়েছে সেখানেই তোমাকে অ্যালটমেন্ট মানে সেখানেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তুমি এরকম বলতে পারো যে না এটাই হবো না আগেরটাই হবো, এটা করা যাবে না, কারণ ওই কলেজটা কিন্তু অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে তোমাকে খুব ভালো করে চয়েস ফিলিংটা করতে হবে, কারণ চয়েস ফিলিং এ তুমি যেই সিরিয়াল ওয়াইজ ফর্ম ফিল আপ করবে সেই সিরিয়াল ওয়াইজই কিন্তু তোমাকে এই অ্যালটমেন্ট গুলো দেওয়া হচ্ছে। প্রথমবার যদি তোমাকে 10 মানে তোমার যে র্যাঙ্কিং ওয়াইজ চয়েস ওয়াইজ যদি নাম্বার 10 যে কলেজ রয়েছে সেটা তোমাকে অ্যালোটেড করা হয়, তাহলে পরের অ্যালটমেন্টে তোমাকে 9, 8, 7 এগুলো দেওয়ার চেষ্টা করা হবে। তাহলে তুমি সেই ওয়াইজ প্রায়োরিটি ওয়াইজ এবং তোমার সুবিধে মতো তুমি কিন্তু এই কলেজগুলোর নাম সিরিয়াল ওয়াইজ ফুলফিল করবে, আদারওয়াইজ যেই ফার্স্ট অ্যালটমেন্টে যে কলেজ পাবে সেকেন্ড অ্যালটমেন্টে অন্য কলেজ পাবে, এবং সেখানে কিন্তু তুমি ফিরে আবার ফার্স্ট অ্যালটমেন্টের জায়গায় আসতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। আউটকাম অফ রাউন্ড 2 অ্যালটমেন্ট। রাউন্ড 2 এর জন্য অ্যালটমেন্টের আউটকাম কি রয়েছে? অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড টু ক্যান্ডিডেট ফার্স্ট চয়েস। তাহলে ক্যান্ডিডেটের যে ফার্স্ট চয়েস ছিল সেখানটা থেকে এটা আপগ্রেডেড হবে। তাহলে যদি আপগ্রেডেড হয় বা সেই কলেজটাই আবার আসে তাহলে সেখানেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে, এবং এক্ষেত্রে তোমাকে আর কোনো এক্সট্রা ফি দিতে হবে না। প্রথমবারে তুমি যে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিলে 1000 রুপিস, তোমাকে আর সেকেন্ড টাইম কোনো পে করতে হচ্ছে না। এবং সেখানে যদি তুমি অ্যাডমিশন ফর্মালিটিস না কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি আর অন্য কোনো সিট পাবে না এবং তোমাকে এক্সিট দেখিয়ে দেওয়া হবে। নেক্সট বলেছে ক্যান্ডিডেট অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড বাট টু ক্যান্ডিডেট সেকেন্ড অর লেটার চয়েস। অর্থাৎ এরকম ক্ষেত্রে যদি তোমার অন্য কোনো চয়েসে তুমি আপগ্রেডেশন পেয়েছো তাহলে সেক্ষেত্রে তোমার আপগ্রেডেড যে অ্যালটমেন্ট হচ্ছে সেখানে গিয়ে তোমাকে তোমার সমস্ত অ্যাডমিশন ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, এবং এক্ষেত্রে তোমাকে নতুন যে অ্যালটমেন্ট লেটার হচ্ছে সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে নতুন ইনস্টিটিউটে যেতে হবে, এবং সেখানে গিয়ে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করে সেখানে তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। এবং তুমি যদি সেখানে না যাও তাহলে কিন্তু এক্ষেত্রেও তোমার ওটা ক্যান্সেল হয়ে গেল। অ্যালটমেন্ট ইজ নট আপগ্রেডেড অ্যাট অল, যেটা বললাম যে যেখানেই ছিল সেখানেই রয়েছে, তাহলে সেখানে গিয়ে তোমাকে জয়েন করতে হবে, আদারওয়াইজ তুমি যদি না জয়েন করো তাহলে এটাও তোমার ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং এর পরে তুমি আশা করো না যে আবার একটা কাউন্সিলিং হবে এবং সেইখানে আমি ভর্তি হব। সেকেন্ড কাউন্সিলিংটাই লাস্ট, সেকেন্ড রাউন্ড অফ অ্যালটমেন্টটাই লাস্ট, এবং ওখানেই তোমাকে যেটা করার সেটা ডিসিশনটা নিয়ে নিতে হবে। Candidates allotment in round 1 was cancelled during document verification but allotted again in round 2। যদি এরকম হয় ধরো রাউন্ড 1 এ তোমার অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারোনি বলে, কিন্তু আবার রাউন্ড 2 তে অ্যালটমেন্ট পেয়েছো, তাহলে কি হবে? অ্যালটমেন্ট ইন ফার্স্ট চয়েস, যদি ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট পাও তাহলে তুমি ওই ইনস্টিটিউটে যাবে এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হলে সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে, এবং যদি তুমি ওখানে অ্যাডমিশন কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমার ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। যদি তুমি ফার্স্ট চয়েসে থেকে অন্য কোনো চয়েসে পাও তাহলে সেখানে তোমাকে যেতে হবে এবং অ্যালটমেন্ট লেটার নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, ভেরিফিকেশন সাকসেসফুল হলে ওখানেই তোমাকে ভর্তি হয়ে যেতে হবে, এবং যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন না করো বা রিপোর্টিং না করো তাহলে তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্ডিডেট ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 এন্ড গেট ফ্রেশ অ্যালটমেন্ট ইন রাউন্ড 2। তাহলে প্রথম রাউন্ডে কোনো কিছু পাওনি, সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পেয়েছো, তাহলে সেখানে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হচ্ছে এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে কলেজে গিয়ে অ্যালটমেন্ট নিতে হবে, এবং সেখানে গিয়ে তোমাকে আবার অ্যাডমিশন নিতে হবে। এবং তুমি যদি সেখানে সেকেন্ড রাউন্ডে কলেজ পাওয়ার পর সেখানে কোনো আপগ্রেডেশনের জায়গা নেই, সেই কলেজ যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমাকে ওখানে এক্সিট করে চলে আসতে হবে, তুমি আর অ্যাডমিশন নিতে পারবে না। এই রয়েছে। লাস্টে রয়েছে কিছু জেনারেল রুলস। জেনারেল রুলসে বলছে ইন কেস অফ ফার্স্ট অ্যালটমেন্ট মে বি ইন এনি রাউন্ড it is mandatory to pay seat acceptance fee and report to the allotted institute for document verification before any further activity। তাহলে যখনই তুমি অ্যালটমেন্ট পাচ্ছ তখনই তোমাকে সিট অ্যালটমেন্ট ফিটা পে করতে হবে, আদারওয়াইজ কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই প্রথমের 500 এবং তারপরে এই 1000 রুপিস তোমাকে পে করতে হচ্ছেই। Whenever a candidate produces documents like allotment letter, lock choice, upgradation choice letter, provisional admission letter, physical reporting receipt, etc., he or she must produce the original document printed by the print link
স্ক্রিনশট অর ফটোগ্রাফস অফ দ্য স্ক্রিন এটসেট্রা আর নট অ্যাকসেপ্টেবল অ্যাজ আ ভ্যালিড ডকুমেন্ট। তাহলে যেগুলো তুমি অনলাইন থেকে ডাউনলোড করছো সেক্ষেত্রে স্ক্রিনশট নিলে হবে না, সেক্ষেত্রে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। কোনো স্ক্রিনশট বা কোনো মানে কোনো কিছু ওই রকম ভাবে বা ছবি তুলে নিলাম ফোন দিয়ে প্রিন্ট করে নিলাম এরকম ভাবে কিন্তু চলবে না। তোমাকে ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে ডাউনলোড করতে হবে, করে তোমাকে সেটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এখানে একটা হেল্প ডেস্কের নাম্বার রয়েছে, যদি কারো কোনো অসুবিধে থাকে, কোনো কিছুতে অসুবিধে হচ্ছে, তাহলে এখানে মেল করতে পারো বা এই টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন, তাহলে এখানে বলেছে ক্যান্ডিডেটস মে হ্যাভ অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন ইন সেম ইনস্টিটিউট অ্যান্ড ইন সাম কোর্সেস ইফ সাচ ভ্যাকেন্সিজ এরাইজ। তাহলে এরকম হতে পারে যে কোনো কোনো সময় সেম কোর্সের সেম ইনস্টিটিউটে আপগ্রেডেশন হতে পারে, মানে যদি এটা মেনলি এমএসসির ক্ষেত্রে হয় যখন সাবজেক্টের ব্যাপার থাকে যে সাবজেক্ট চেঞ্জ করা যায়, কিন্তু পোস্ট বেসিকের ক্ষেত্রে কলেজ তো এইভাবে চেঞ্জ হচ্ছে না, সেম ক্যাটাগরিতে আপগ্রেডেশন হচ্ছে বা সেম ইনস্টিটিউটের মধ্যে আপগ্রেডেশন হচ্ছে, তাহলে এখানে আপগ্রেডেশন আর কি হবে, সেমই তো কলেজ সেমই তো তোমার সিট, তাই না, সেমই সাবজেক্ট, তাহলে এক্ষেত্রে কিছু নেই। লাস্ট অপশনে রয়েছে রিফান্ড এন্ড উইথড্রয়াল। তো এখানে বলছে যে যদি তুমি অ্যাডমিশন না নাও বা তুমি অ্যাডমিশন নিচ্ছ, তো সেক্ষেত্রে রিফান্ড বা উইথড্রয়ালের ব্যাপারটা সম্পূর্ণভাবে তোমার যে কলেজ বা ইনস্টিটিউট রয়েছে সেই কলেজ বা ইনস্টিটিউট এটা দেখাশোনা করবে, আদারওয়াইজ গভর্নমেন্টের তরফ থেকে কিছু নেই। এলিজিবিলিটি ফর অ্যাডমিশনের জন্য সেকশন 3.2 দেখতে বলা হয়েছে এবং রিজার্ভেশন আর ডোমিসাইল ক্রাইটেরিয়ার জন্য সেকশন 5, 6, 7, 8 এগুলো 9 এগুলো ইনফরমেশন বুলেটিনে যেগুলো রয়েছে, যেগুলো অলরেডি বললাম এই এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং পিডব্লিউবি ইডব্লিউএস এগুলোর জন্য যে সমস্ত রিজার্ভেশন ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমাকে ইনফরমেশন বুলেটিন থেকে দেখে নিতে হবে। তো এই ছিল তোমাদের, আর বিশেষ কিছু নেই। সিট ম্যাট্রিক্স এখানে বলা রয়েছে, দেখো এই ওয়েবসাইটে আমরা পেয়ে যাব, তো আমাদের যে চয়েস আসবে তার আগেই আশা করছি সিট ম্যাট্রিক্সটা চলে আসবে। আর টিআর লিস্টের কথা বলি, গভর্নমেন্ট এমপ্লয়ীদের টিআর লিস্ট সেটাও আশা করছি এই 1-2 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে, কারণ টিআর লিস্ট ছাড়া তোমরা কিভাবে কলেজ চয়েস এগুলো ফুলফিল করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে তো তোমাকে টিআর লিস্টটা দেখাতেই হবে, তাহলে তার আগেই তোমার টিআর লিস্টটা চলে আসবে। তো এই ছিল মোটামুটি তোমাদের টোটাল যে নোটিফিকেশন, তাহলে ইনফরমেশন আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদের টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। খুব সাবধানে করবে অনলাইন প্রসিডিওর, এবং এখানে একটুখানি ভুল হয়ে গেলে কিন্তু কিছুই করা যাবে না। তো সেক্ষেত্রে চয়েস ফিলিংটা খুবই সাবধানে করবে এবং ঠান্ডা মাথায় বসে বসে ভাববে যে কোন কলেজটা হলে সুবিধে হয়, সেই অনুযায়ী প্রায়োরিটি ওয়াইজ তুমি 1, 2, 3, 4 করে সাজাবে। আর অ্যাজ মাচ অ্যাজ পসিবল তুমি কলেজ দিয়ে দেবে যেই কলেজগুলোতে ভর্তি হতে তুমি পারবে বা পড়তে পারবে সেরকম ভাবে ভাবনা চিন্তা করে, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে। তোমরা সবাই ভালো থাকো, ঠিকঠাক মতো কাউন্সিলিং করো, এবং আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরো যদি কিছু ইনফরমেশন প্রয়োজন হয় সেগুলো তোমাদের সাথে আপডেটে শেয়ার করে দেওয়ার। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।